নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি পাঠ করে শোনাবো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে সংগৃহীত গল্প ছুটি। বালক দিকে সর্দার ফটিক চক্রবর্তীর মাথায় চট করিয়া একটা নতুন ভাবোদয় হইল। নদীর ধারে একটা প্রকাণ্ড শালকাষ্ঠ মাছ তুলে রূপান্তরিত হইবার প্রতীক্ষায় পড়িয়াছিল। স্থির হইল সেটা সকলে মিলিয়া গড়াইয়া লইয়া যাইবে। যে ব্যক্তির কাঠ আবশ্যকালে তাহার যে কতখানি বিস্ময় বিরক্তি অসুবিধা বোধ হইবে তাহা উপলব্ধি করিয়া বালকেরা এই প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করিল। কোমর বাঁধিয়া সকলেই যখন মনোযোগের সহিত কার্যে প্রবৃত্তি হওয়ার উপক্রম করিতেছে, এমন সময় ফটিকের কনিষ্ঠ মাখনলাল গম্ভীরভাবে সেই গুড়ির উপর উঠিয়া গিয়া বসিল। ছেলেরা তাহার এইরূপ উদাসীন দেখিয়া বিমর্ষ হইয়া পড়িল। একজন আসিয়া ভয়ে ভয়ে তাহাকে একটু আধটু ঠেলিল, কিন্তু সে তাহাতে কিছুমাত্র বিচলিত হইল না। এই অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার ক্রীড়ার অসারতা সম্বন্ধে নীরবে চিন্তা করিতে লাগিল। ফটিক আসিয়া আস্ফালন করিয়া কহিল, দেখ মার খাবি, এবেলা ওঠ। সে তাহাতে আরো একটু নড়িয়া চড়িয়া আসনটি বেশ স্থায়ী রূপ দখল করিয়া লইল। এইরূপ স্থলে সাধারণের নিকট রাজসম্মান রক্ষা করিতে হইলে অবাধ্য ভাতার গণ্ডদেশে অনতি বিলম্বে এক চর কষাইয়া দেওয়া ফটিকের কর্তব্য ছিল। সাহস হইল না, কিন্তু এমন একটা ভাব ধারণ করিল ইচ্ছা করিলে এখনই উহাকে রীতিমতো শাসন করিয়া দিতে পারে, কিন্তু করিল না। কারণ পূর্বাপেক্ষা আর একটা ভালো খেলা মাথায় উদিত হইয়াছে, তাহাতে আর একটু বেশি মজা আছে। প্রস্তাব করিল, মাখনকে ওই শুদ্ধ কাঠ গড়াইয়াতে আরম্ভ করা যাক। মাখন মনে করিল ইহাতে তাহার গৌরব আছে, কিন্তু অন্যান্য পার্থিব গৌরবের ন্যায় ইহার আনুষঙ্গিক যে বিপদের সম্ভাবনা আছে তাহা তাহার কিংবা কাহারও মনে উদয় হয় নাই। ছেলেরা কোমর বাঁধিয়া ঠেলিতে আরম্ভ করিল। মারো ঠেলা এইয়া, সাবাস জোয়ান, হেইয়। গুড়ি এক পাক ঘুরিতে না ঘুরিতেই মাখন তাহার গাম্ভীর্য গৌরব তত্ত্বজ্ঞান সমেত ভূমিসাৎ হইয়া গেল। খেলার আরম্ভেই এইরূপ আশাতীত ফল লাভ করিয়া অন্যান্য বালকেরা বিশেষ হৃষ্ট হইয়া উঠিল, কিন্তু ফটিক শশব্যস্ত হইল। মাখন তৎক্ষণাৎ ভূমিশয্যা ছাড়িয়া ফটিকের উপরে গিয়া পড়িল, একেবারে অন্ধভাবে মারিতে লাগিল। তাহার নাকে মুখে আঁচড় কাটিয়া কাঁদিতে কাঁদিতে গৃহাভিমুখে গমন করিল। খেলা ভাঙিয়া গেল। ফটিক গোটাকত কাশ উৎপাটন করিয়া লইয়া একটা অধনিমগ্ন নৌকায় গলুইয়ের উপর চড়াইয়া বসিয়া চুপচাপ করিয়া কাশের গোড়া চিবাইতে লাগিল। এমন সময় এক বিদেশি নৌকা ঘাটে আসিয়া লাগিল। একটি অর্ধবয়সী ভদ্রলোক কাঁচাপা গোঁফ পাকা চুল লইয়া বাহির হইয়া আসিলেন। বালককে জিজ্ঞাসা করিলেন, চক্রবর্তীদের বাড়ি কোথায়? বালক ডাটা চিবাইতে চিবাইতে কহিল, ওই হতা। কিন্তু কোন দিকে যে নির্দেশ করিল কাহারও বুঝিবার সাধ্য রইল না। ভদ্রলোকটি আবার জিজ্ঞাসা করিলেন, কোথা? সে বলিল, জানি নে, বলিয়া পূর্বপদ তৃণমূল হইতে রস সংগ্রহে প্রবৃত্তি হইল। বাবুটি তখন অন্য লোকের সাহায্য অবলম্বন করিয়া চক্রবর্তীদের গৃহের সন্ধানে চলিয়া গেল। অবিলম্বে বাঘা বাঘ দিয়ে আসিয়া কহিল, ফটিক দা, মা ডাকছে। ফটিক বলিল, যাব না। বাঘা তাহাকে বলপূর্বক আর কোলা তুলিয়া লইয়া গেল। ফটিক নিষ্ফল আক্রোশে হাত পা ছুড়িতে লাগিল।
ফটিককে দেখিবা মাত্র তাহার মা অগ্নিমূর্তি হইয়া কহিলেন, তুই আবার মাখনকে মেরেছিস? ফটিক বলল, না মারিনি। ফের মিথ্যা কথা বলছিস? কখনো মারিনি, মাখনকে জিজ্ঞাসা করো। মাখন প্রশ্ন করাতে মাখন আপনার পূর্ব নালিশে সমর্থন করিয়া বলিল, হ্যাঁ মেরেছে। তখন ফটিকের আর সহ্য হইল না, দ্রুত গিয়া মাখনকে সশব্দ কষা চড়াইয়া দিল। ফের মিথ্যা কথা। মা মাখনের পক্ষ লইয়া ফটিককে সবেগে নাড়া দিয়া তাহার পৃষ্ঠে 2-3টা প্রবল চপটঘাত করিলেন। ফটিক মাকে ঠেলিয়া দিল। মা চিৎকার করিয়া কহিলেন, তুই আমার গায়ে হাত তুলিস? এমন সময় সে কাঁচা পাখা বাবুটি ঘরে ঢুকিয়ে বলিলেন, কি হচ্ছে তোমাদের? ফটিকের মা বিস্ময়ে আনন্দে অভিভূত হইয়া বলিলেন, ও মা, এই যে দাদা, তুমি কবে এলে? বলিয়া গড় করিয়া প্রণাম করিল। বহুদিন হইল দাদা পশ্চিমে কাজ করিতে গিয়াছেন। ইতিমধ্যে ফটিকের মার 2 সন্তান হইয়াছে, তাহার অনেকটা বাড়িয়া উঠিয়াছে। তাহার স্বামীর মৃত্যু হইয়াছে, কিন্তু একবারও দাদার সাক্ষাৎ পায় নাই। আজ বহুকাল পরে দেশে ফিরে আসিয়া বিশ্বম্বরবাবু তাহার ভগিনীকে দেখিতে আসিয়াছেন। কিছুদিন সমারোহ গেল। অবশেষে বিদায় লইবার 2-1 দিন পূর্বে বিশ্বম্বরবাবু তার ভগিনীকে ছেলেদের পড়াশোনা, মানসিক উন্নতি সম্বন্ধে প্রশ্ন করিলেন। উত্তরে ফটিকের অবাধ্য উচ্ছৃঙ্খলতা, পাঠে অমনোযোগ এবং মাখনের সুশান্ত সুলিতা বিদ্যানুরাগে বিবরণ শুনিলেন। তার ভগিনীকে কইলেন, ফটিক আমার হাড় জ্বালাতন করিতেছে। শুনিয়া বিশ্বম্বরবাবু প্রস্তাব করিলেন, তিনি ফটিককে কলকাতা লইয়া নিজের কাছে রাখিয়া শিক্ষা দেবেন। বিধবা এই প্রস্তাবে সহজেই সম্মত হইলেন। ফটিককে জিজ্ঞাসা করিলেন, কেমন রে ফটিক, মামার সঙ্গে কলকাতা যাবি? ফটিক বলিয়া উঠল, যাব। যদিও ফটিককে বিদায় করিতে তাহার মায়ের আপত্তি ছিল না, কারণ তাহার মনে সর্বদাই আশঙ্কা ছিল কোনোদিন সে মাখনকে জলেই ফেলিয়া দেয়, কি মাথায় ফাটিয়া কি একটা দুর্ঘটনা ঘটায়। তথাপি ফটিকের বিদায় গ্রহণের জন্য এত দৃশ্য আগ্রহ দেখিয়া তিনি ঈষৎ ক্ষুণ্ণ হইলেন। কবে যাবে, কখন যাবে করিয়া ফটিক তাহার মামাকে অস্থির করিয়া তুলিল। উৎসাহে তার রাতে নিদ্রা হল না। অবশেষে যাত্রাকালে আনন্দের ঔদার্যবশত তার ছিপঘুড়ি লাটায় সমস্ত মাখনকে পুত্র পৌত্রাদিক্রমে ভোগ দখল করিবার পুরা অধিকার দিয়া গেল। কলকাতায় মামার বাড়ি পৌঁছাইয়া প্রথমত মামির সঙ্গে আলাপ হইল। মামি এমন অনাবশ্যক পরিবার বৃদ্ধিতে মনে মনে যে সন্তুষ্ট হইয়াছে তাহা বলিতে পারি নাই। তাহার নিজের ছেলের 3টি ছেলে লইয়া তিনি নিজের নিয়মে ঘরকন্যা পাতিয়া বসিয়াছেন। ইহার মধ্যে সহসা একটা 13 বৎসরের অপরিচিত অশিক্ষিত পাড়াগাঁয়ের ছেলে ছাড়িয়া দিলে কিরূপ একটা বিপ্লবের সম্ভাবনা উপস্থিত হয়। বিশ্বম্বরের এতই বয়স হইল, তবু কিছুমাত্র যদি কাণ্ডজ্ঞান থাকে। বিশেষত 13-14 বৎসরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নাই। শোভা নাই, কোনো কাজে লাগে না, স্নেহ উদ্রেক করে না, তাহার সঙ্গ সুখও বিশেষ প্রার্থনীয় নহে। তাহার মুখে আদো কথাও ন্যাকামি, পাকা কথাও জ্যাঠামি, কথামাত্রই প্রগল্ভতা। হঠাৎ কাপড় চোপড়ে পরিমাণ রক্ষা না করিয়া বেমানন রূপে বাড়িয়া ওঠে। লোকে সেটা তাহার একটা কুশ্রী স্পর্ধাস্বরূপ জ্ঞান করে। তাহার শৈশবে লালিত্য কণ্ঠস্বরে মিষ্টতা সহসা চলিয়া যায়। লোকে সেজন্য তাহাকে মনে মনে অপরাধ না দিয়া থাকিতে পারে না। শৈশব এবং যৌবনের অনেক দোষ মাপ করা যায়, কিন্তু এই সময়ের কোনো স্বাভাবিক অনিবার্য ত্রুটিও যেন অসহ্য মনে হয়। সে সর্বদা মনে মনে বুঝিতে পারে পৃথিবীতে কোথাও সে ঠিক খাপ খাওয়াতে পারিচ্ছে না। এই জন্য আপনার আস্ত অস্তিত্ব সম্বন্ধে সর্বদা লজ্জিত, ক্ষমাপ্রার্থী হইয়া থাকে। অথচ এই বয়সে স্নেহের জন্য কিঞ্চিত অতিরিক্ত কাতরমা মনে জন্মায়। এই সময় যদি সে কোনো সহৃদয় ব্যক্তির নিকট হইতে স্নেহ কিংবা সখ্য লাভ করিতে পারে, তবে তাহার নিকট আত্মবিকৃতি হইয়া থাকে। কিন্তু তাহাকে স্নেহ করিতে কেউ সাহস করে না, কারণ সেটা সাধারণে প্রশ্রয় বলিয়া মনে করিতে পারে।
সুতরাং তাহার চেহারা এবং ভাবমাখা অনেকটা প্রভুহীন পাথরে কুকুরের মতন মনে হইতে থাকে। অতএব এমন অবস্থায় মাতৃভবন ছাড়া আর কোনো অপরিচিত স্থান বালকের পক্ষে নরক। চারিদিকে স্নেহশূন্য বিরাগ তাহাকে পদে পদে কাটার মতন বিধে। এই বয়সে সাধারণত নারী জাতিকে কোনো এক শ্রেষ্ঠ স্বর্গলোকে দুর্লভ জীব বলিয়া মনে হইতে আরম্ভ হয়। অতএব তাহাদের নিকট হইতে উপেক্ষা অত্যন্ত দুঃসহ বোধ হয়। মামির স্নেহহীন চক্ষে সে যে একটা দুর্গহের মতন প্রতিভাত হইতেছে, এই ফটিকে সবচেয়ে বাজিত। মামি যদি দৈবাৎ কোনো একটি কাজ করিতে বলিতেন, তাহা হইলে সে মনের আনন্দে যতটা আবশ্যক তার চেয়ে বেশি করিয়া ফেলিত। অবশেষে মামি যখন তাহার উৎসাহ দমন করিতে বলিতেন, ঢের হয়েছে, ওতে আর তোমার হাত দিতে হবে না, এখন তুমি নিজের কাজে মন দাওগে, একটু পরকে যাও, তখন তাহার মানসিক উন্নতি প্রতি মামির এত যত্ন বাহুল্য তার অত্যন্ত নিষ্ঠুর অবিচার বলে মনে হইত। দিন অনেক প্রতিজ্ঞা করিয়া অনেক সাহসে মামাকে জিজ্ঞাসা করিলেন, মামা, মার কাছে কবে যাব? মামা বলিলেন, স্কুলে ছুটি হোক, কার্তিক মাসে পুজোর ছুটি, ঢের দেরি। একদিন ফটিক তার স্কুলের বই হারাইল। একে তো সহজে পড়া তৈরি হয় না, তার ওপর বই হারাইয়া একেবারে নাচার হইয়া পড়িল। মাস্টার প্রতিদিন তাহাকে অত্যন্ত মারধর অপমান করিতে আরম্ভ করিলেন। স্কুলে তাহার এমন অবস্থা হইল যে তাহার মামাতো ভাইরা তাহার সহিত সম্বন্ধ স্বীকার করিতে লজ্জাবোধ করিত। ইহার কোনো অপমান অন্যান্য বালকের চেয়েও যেন বলপূর্বক বেশি করিয়া আমোদ প্রকাশ করিত। অসহ্য বোধ হওয়াতে একদিন ফটিক তার মামির কাছে নিতান্ত অপরাধীর মতন গিয়া কহিল, বই হারাইয়া ফেলেছি। মামি অধরের দুই প্রান্তে বিরক্তির রেখা অঙ্কিত করিয়া বলিলেন, বেশ করেছ, আমি তোমাকে মাসের মধ্যে 5 বার বই কিনে দিতে পারি নে। ফটিক আর কিছু না বলিয়া চলিয়া আসিল। সে যে পরের পয়সা নষ্ট করিতেছে এমন মনে করিয়া তাহার মায়ের উপর অত্যন্ত অভিমান উপস্থিত হইল। নিজের হীনতা দৈন্য তাহাকে মাটির সহিত মিশিয়া ফেলিল। স্কুল হইতে ফিরিয়া সেই রাত্রে তাহার মাথা ব্যথা করিতে লাগিল, গা শিরশির করিয়া আসিল। বুঝিতে পারিল তাহার জ্বর আসিতেছে। বুঝিতে পারিল ব্যামো বাঁধাইলে তাহার মামির প্রতি অত্যন্ত অনর্থক উপদ্রব করা হইবে। মামি এই ব্যামোটাকে যে কিরূপ একটা অকারণ অনাবশ্যক জ্বালাতনের স্বরূপ দেখিবে তাহা স্পষ্ট উপলব্ধি করিতে পারিল। রোগের সেই অকর্মণ্য অদ্ভুত নির্বোধ বালক পৃথিবীতে নিজের মা ছাড়া কাহারও কাছে সেবা পাইতে পারে এইরূপ প্রত্যাশা করিতে তাহার লজ্জাবোধ হইতে লাগিল। পরদিন প্রাতঃকালে ফটিকের আর দেখা হলো না। চতুর্দিক প্রতিবেশীদের ঘরে খোঁজ করিয়া তাহার কোনো সন্ধান পাওয়া গেল না। সেদিন রাত্রি হইতে ধারে শ্রাবণের বৃষ্টি পড়িতেছে, সুতরাং তাহার খোঁজ করিতে লোকজনকে অনর্থক অনেক ভিজিতে হইল। অবশেষে কোথাও না পাইয়া বিশ্বম্ভরবাবু পুলিশে খবর দিলেন। সমস্ত দিনের পর সন্ধ্যার সময় একটি গাড়ি আসিয়া বিশ্বম্ভরবাবুর বাড়ির সামনে দাঁড়াইল। তখনও ঝুপঝাপ করিয়া বৃষ্টি পড়িতেছে। রাস্তায় 1 হাঁটু জল দাঁড়াইয়া গিয়েছে। 2 জন পুলিশের লোক গাড়ি হইতে ফটিককে ধরাধরি করিয়া বিশ্বম্ভরবাবুর নিকট উপস্থিত করিল। তার আপাতমস্তক ভিজা, সর্বাঙ্গে কাদা, চক্ষু লোহিতবর্ণ, থরথর করে কাঁপিতেছে। বিশ্বম্ভরবাবু প্রায় কোলে করিয়া তাহাকে অন্তঃপুরে লইয়া গেলেন। মামি তাহাকে দেখিয়াই বলিয়া উঠিলেন, কেন বাপু, পরের ছেলেকে কেন এত কর্মভোগ? দাও, ওকে বাড়ি পাঠিয়ে দাও। বাস্তবিক ফটিক কাঁদিয়া কাঁদিয়া কহিল, আমি মার কাঁধে যাচ্ছিলুম, আমাকে ফিরিয়ে এনেছে। বালকের জ্বর অত্যন্ত বাড়িয়া উঠিল, সমস্ত রাত্রি প্রলাপ করিতে লাগিল। বিশ্বম্ভরবাবু চিকিৎসক লইয়া আসিলেন। ফটিক তাহার রক্তবর্ণ চক্ষু একেবারে উন্মুক্ত করিয়া কড়িকাঠির দিকে তাকিয়া বলিল, মামা, আমার কি ছুটি হয়েছে কি? বিশ্বম্ভরবাবু রুমালে চোখ মুছিয়া সস্নেহ ফটিককে শুকনো তপ্ত হাতখানি হাতের উপর তুলিয়া তাহার কাছে আসিয়া বসিলেন। ফটিক আবার বিড়বিড় করিয়া বকিতে লাগিল, বলিল, মা, আমাকে মারিস নে, সত্যি বলছি আমি কোনো দোষ করিনি।
পরের দিন বেলা কিছুক্ষণের জন্য সচেতন হইয়া ফটিক কাহারও প্রত্যাশায় ফ্যাল করিয়া ঘরের চারিদিক চাহিয়া রইল। নিরাশ হইয়া আবার নীরবে দেয়ালের দিকে মুখ ফিরিয়া শুইয়া রইল। তাহার পরের দিন কাটিয়া গেল। ডাক্তার চিন্তিত বিষণ্ণ মুখে জানাইলেন, অবস্থা বড়ই খারাপ। বিশ্বম্ভরবাবু স্মিত প্রদীপে রোগশয্যা বসিয়া প্রতি মুহূর্তে ফটিকের মাতার জন্য প্রতিজ্ঞা করিতে লাগিলেন। ফটিকের খালাসিদের মতো সুর করিয়া বলিতে লাগিলেন, এক বাক মেলে না, দো বাক মেলে না, নানা রকম ভুল ভাগ বলতে লাগিলেন। এমন সময় ফটিকের মাতা ঝড়ের মতন ঘরে প্রবেশ করিয়া উচ্চ কলরবে শোক করিতে লাগিলেন। বিশ্বম্ভরবাবু বহু কষ্টে তার শোকোচ্ছ্বাস নিবৃত্ত করিল। তিনি শয্যার উপর আছাড় খাইয়া পড়িয়া উচ্চস্বরে ডাকিলেন, ফটিক, ফটিক মানিক আমার। ফটিক যেন সে অতি সহজেই তাহার উত্তর দিয়া কহিলেন, মা আবার ডাকিলেন, ওরে ফটিক, বাপধন রে। ফটিক আস্তে আস্তে পাশ ফিরিয়া কাহাকেও লক্ষ্য না করিয়া মৃদুস্বরে কহিল, মা, এখন আমার ছুটি হয়েছে মা, আমি এখন বাড়ি যাচ্ছি। নমস্কার, আমার গল্প পাঠ এখানেই শেষ হলো।